রংপুর শহর সকালের ব্যস্ততা যখন তুঙ্গে ঠিক তখনই যেন শহরের ধমনী থমকে যায় এই শহরের ব্যস্ততম জাহাজ কোম্পানি মোড়ের চৌরাস্তায়। চারদিক থেকে আসা যানবাহনের দীর্ঘ সারি, রিকশার বেল, বাসের বিকট হর্ন আর ফেরিওয়ালাদের হাঁকডাক সব মিলিয়ে এক অসহনীয় জটলা। প্রখর সূর্যের তাপে পিচ ঢালা রাস্তা থেকে যেন আগুনের হলকা বের হচ্ছে। এই প্রচণ্ড যানজটের মাঝখানে আটকে আছে একটি ধবধবে সাদা মার্সিডিজ বেঞ্জ। গাড়ির কাঁচ তোলা থাকলেও ভেতরে এসির স্নিগ্ধ শীতলতা। গাড়ির পেছনের সিটে বসে আছেন শাহরিয়ার সাহেব, দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপতি এবং আইটি সেক্টরের এক উজ্জ্বল নক্ষত্র। আজ তার খুব জরুরি একটা মিটিং আছে, কিন্তু যানজটের কারণে গাড়ি এক চুলও নড়ছে না। তার ড্রাইভার রহমত মিয়া বারবার অস্থির হয়ে ঘড়ি দেখছেন আর সামনে সিগন্যাল খোলার অপেক্ষা করছেন। শাহরিয়ার শান্ত গলায় বললেন, রহমত মিয়া, অত অস্থির হওয়ার কিছু নেই। দেখো, এই মানুষগুলো কতক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে আছে। আমাদের তো তাও এসির নিচে বসার সুযোগ আছে। তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। ভাগ্যে যখন পৌঁছনো লেখা আছে তখনই পৌঁছব। রহমত মিয়া অবাক হয়ে তার মালিকের দিকে তাকালেন। এত বড় একজন মানুষ, যার সময়ের দাম কোটি টাকা, তিনি কতটা শান্ত। শাহরিয়ারের স্বভাবটাই এমন, দয়া এবং নম্রতা তার চারিত্রিক বৈশিষ্ট্য। তিনি জানালার কাঁচ নামিয়ে বাইরের দৃশ্যটা দেখতে লাগলেন। তার নজর পড়ল ফুটপাতের পাশে বসে থাকা কয়েকজন মহিলার দিকে। তাদের পরনে ময়লা তালি দেওয়া শাড়ি, মুখগুলো রোদে পুড়ে তামাটে হয়ে গেছে, ক্লান্তির ছাপ স্পষ্ট। তাদের সঙ্গে কয়েকটা ছোট ছোট বাচ্চা, যাদের পেটে ক্ষুধা আর চোখে এক অদ্ভুত শূন্যতা। তারা নোংরা লুঙ্গি আর ছেঁড়া গেঞ্জি পরে এদিক ওদিক ঘুরছে। শাহরিয়ারের মনটা কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন এরা গৃহহীন ভিক্ষুক। এই প্রচণ্ড গরমে তাদের অবস্থা দেখে তিনি স্থির থাকতে পারলেন না। পকেট থেকে পার্স বের করে কয়েকটা ৫০০ টাকার নোট নিলেন। ড্রাইভারকে বললেন, গাড়ির গ্লাসটা একটু নামাও আর দরজাটা আনলক করো। শাহরিয়ার তাদের কাছে ডেকে প্রত্যেকের হাতে ৫০০ টাকা করে দিলেন। তিনি হাসি মুখে বললেন, এই নাও মা, এটা রাখো। তোমার বাচ্চাদের জন্য আজ একটু ভালো খাবার কিনে নিও। মহিলারা টাকাটা পেয়ে যেন আকাশ থেকে চাঁদ পেল। তাদের চোখ ভিজে এলো কৃতজ্ঞতায়। তারা দুহাত তুলে শাহরিয়ারকে দোয়া করতে লাগলেন। ভিড়ের মধ্যে একজন বৃদ্ধা বললেন, বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুক। ধীরে ধীরে যানজট কমতে শুরু করল। ট্রাফিক পুলিশ সিগন্যাল ছেড়ে দিয়েছে। রহমত মিয়া গাড়ি স্টার্ট দিয়ে এগোতে যাচ্ছিলেন, ঠিক তখনই শাহরিয়ারের কানে একটা ক্ষীণ শব্দ এলো। কেউ একজন তার জানালার কাছে বারবার টোকা দিচ্ছে। শাহরিয়ার জানালার গ্লাসটা পুরো নামিয়ে দিলেন। বাইরে দাঁড়িয়ে থাকা মহিলার মুখটা দেখেই তিনি চমকে উঠলেন। মহিলার মুখময় ধুলোবালি, রুক্ষ চুল, চোখে একরাশ ক্লান্তি। কিন্তু এই চোখ, এই গলার স্বর, সবই তো খুব চেনা। শাহরিয়ারের হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। তিনি অস্ফুট স্বরে বললেন, আয়রা, তুমি আয়রা না? মহিলাটি শাহরিয়ারকে দেখে পাথরের মতো জমে গেলেন। তার চোখের মণি কাঁপছে। এক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল। আয়রা ধীর গলায় ভাঙা স্বরে বলল, শাহরিয়ার, তুমি এখানে? শাহরিয়ারের মাথায় আকাশ ভেঙে পড়ল। এই সেই আয়রা, যে একসময় তার ঘর আলো করে থাকত, যার আভিজাত্য আর সৌন্দর্যের কথা সবাই বলত। তার বিবাহ বিচ্ছেদপ্রাপ্ত স্ত্রী আজ এই রাস্তায় ভিক্ষুকের বেশে। বিস্ময় এবং বিব্রতাবোধ কাটিয়ে শাহরিয়ার জিজ্ঞেস করলেন, আয়রা, তোমার এই দশা কেন? তুমি তো এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলে। ৪ বছর আগে আদালতের নির্দেশে আমি তোমাকে ৫০ লক্ষ টাকা দেনমোহর আর খোরপোশ বাবদ দিয়েছিলাম। সেই টাকা দিয়ে তো তুমি রাজকীয় জীবন কাটাতে পারতে। তবে কেন আজ এই ধুলোমাখা রাস্তায়? আয়রা কথা বলতে পারল না। তার দু চোখ বেয়ে অবিরল ধারায় অশ্রু ঝরতে লাগল। সে শুধু বিড়বিড় করে বলল, শাহরিয়ার, আমাকে একটু সময় দাও। আমি তোমাকে সব বলবো। বিশ্বাস করো, আমি খুব নিরুপায়। শাহরিয়ারের দয়ালু মন আয়রার এই অবস্থা দেখে আর থাকতে পারল না। যতই হোক, একসময় তাদের মধ্যে ভালোবাসা ছিল। তিনি ড্রাইভারকে বললেন, রহমত মিয়া, পেছনের দরজাটা খুলে দাও। আয়রা যখন শাহরিয়ারের দামি মার্সিডিজের পেছনে বসল, তখনই চারপাশের পরিবেশ বদলে গেল। আশেপাশের দোকানদার, ফেরিওয়ালা আর পথচারীরা কৌতূহলী চোখে তাকাতে লাগল। একজন ভিক্ষুক মহিলাকে কেন এক ধনী ব্যক্তি গাড়িতে বসাচ্ছে, এই নিয়ে মানুষের মনে নানা সন্দেহ জাগল। দ্রুত সেখানে ভিড় জমে গেল। কেউ একজন চিৎকার করে বলল, এই যে ভাই, আপনি এই মহিলাকে কোথায় নিয়ে যাচ্ছেন? জোরজবস্তি করছেন না তো? আয়রার সঙ্গে থাকা অন্য ভিক্ষুক মহিলারাও এগিয়ে এলো। তারা আয়রাকে জিজ্ঞেস করতে লাগল, আয়রা বিবি, তুই কার সাথে যাচ্ছিস? এই লোকটা তোকে চেনে? শাহরিয়ার কিছুটা অস্বস্তিতে পড়লেন, কিন্তু তিনি শান্ত থাকলেন।
তিনি জানতেন এই পরিস্থিতিতে রেগে গেলে হিতে বিপরীত হবে। আয়রা নিজেই এগিয়ে এলো এই পরিস্থিতি সামাল দিতে। সে জানালার বাইরে তাকিয়ে সবার উদ্দেশ্যে বলল, আপনারা ভুল বুঝবেন না, উনি আমার পরিচিত, আমার বিপদে উনি সাহায্য করছেন, আমি আমার ইচ্ছেতেই ওনার সাথে যাচ্ছি। ভিড় কিছুটা হালকা হলেও মানুষের ফিসফিস থামল না। কেউ কেউ বলছিল, বড়লোকদের মতলব বোঝা দায়। শাহরিয়ার ড্রাইভারকে দ্রুত গাড়ি চালাতে বললেন। গাড়িটা চলতে শুরু করল। শাহরিয়ার আয়রাকে নিয়ে রংপুর শহরের প্রাণকেন্দ্রেই একটি অভিজাত হোটেলে পৌঁছালেন। তিনি ড্রাইভারকে বললেন, রহমত মিয়া, এই টাকা নাও, দ্রুত মার্কেট থেকে এই বোনের জন্য ভালো একজোড়া সালোয়ার কামিজ, একজোড়া জুতো আর কিছু প্রয়োজনীয় প্রসাধন সামগ্রী কিনে নিয়ে এসো। ড্রাইভার চলে গেলে হোটেলের রিসেপশনে কথা বলে একটি রুম বুক করলেন। আয়রাকে বললেন, তুমি আগে রুমে যাও, ফ্রেশ হয়ে নাও, ড্রাইভার পোশাক নিয়ে এলে সেগুলো পরে তৈরি হও, আমি তোমার জন্য নিচে অপেক্ষা করছি। প্রায় 1 ঘণ্টা পর আয়রা যখন নিচে নেমে এলো, শাহরিয়ার তাকে দেখে থমকে গেলেন। ধুলো মাখা সেই দিনহীন রূপ এখন আর নেই। আকাশী নীল রঙের সালোয়ার কামিজ আর পরিপাটি করে বাঁধা চুলে আয়রাকে অনেকটা আগের মতোই লাগছে। তার চেহারার নির্দোষতা আর সৌন্দর্য যেন নতুন করে ফুটে উঠেছে। শাহরিয়ারের মনে হল পরিস্থিতি মানুষকে কতটা বদলে দিতে পারে। তিনি বললেন, আয়রা, আমার আজই সৈয়দপুর থেকে বিমানে করে জরুরি মিটিংয়ে যেতে হবে, আমাকে এখনই রওনা দিতে হবে। আমি তোমার থাকার আর খাওয়ার ব্যবস্থা এই হোটেলেই করে দিচ্ছি, তুমি কোথাও যাবে না, আমি কাল সকালেই ফিরে আসব এবং তোমার সব কথা শুনব। আয়রা মাথা নিচু করে বলল, ঠিক আছে। শাহরিয়ার যখন হোটেলের বাইরে পা বাড়ালেন তখন তার মনে ঝড়ের চেয়েও বেশি তোলপাড়। কেন আয়রা এই পথে এলো? সেই 50 লক্ষ টাকার কি হল? সব উত্তর পাওয়ার জন্য তাকে আরও একটা রাত অপেক্ষা করতে হবে। রাতে নিজের গন্তব্যে পৌঁছে শাহরিয়ার জানালার বাইরে তাকিয়েছিলেন। সারা দিনের ক্লান্তিকর মিটিং শেষ হলেও তার মন পড়ে আছে রংপুরের সেই সাধারণ হোটেল রুমে, যেখানে তিনি আয়রাকে রেখে আসছেন। 4 বছর, দীর্ঘ 4 বছর পর সেই মানুষটির সাথে দেখা হল যাকে তিনি একসময় প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। অথচ আজ তাকে চিনতে কষ্ট হচ্ছে। শাহরিয়ারের মনে পড়ে যাচ্ছিল তাদের বিয়ের শুরুর দিনগুলোর কথা। কি অসম্ভব মায়া ছিল আয়রার চোখে। কিন্তু হঠাৎ করেই সব বদলে গেল। আয়রা কেন ডিভোর্স চেয়েছিল? কেন তাকে আইনি লড়াইয়ে নামতে হল? এই প্রশ্নগুলো শাহরিয়ারকে গত 4 বছর কুড়ে কুড়ে খেয়েছে। আজ যখন তাকে রাস্তার ধুলোয় ভিক্ষুকের বেশে দেখলেন তখন সব রাগ যেন অভিমানে পরিণত হয়েছে। সারা রাত চোখের পাতা এক করতে পারেননি তিনি। ভোরের আলো ফুটতেই তিনি ড্রাইভার রহমত মিয়াকে ফোন করলেন। যত দ্রুত সম্ভব রংপুরে ফিরতে হবে। পরদিন দুপুর নাগাদ যখন শাহরিয়ার রংপুরের সেই হোটেলে পৌঁছালেন তখন তার চোখে মুখে ক্লান্তি থাকলেও মনে ছিল এক তীব্র অস্থিরতা। হোটেলের লবিতে বসে তিনি আয়রাকে নিচে আসতে বললেন। কিছুক্ষণ পর আয়রা নেমে এলো। সেই নীল সালোয়ার কামিজটি সে পরেছে। আয়রার মুখে এখন পরিষ্কারতা আছে, কিন্তু চোখের গভীর অন্ধকার যেন আরও স্পষ্ট হয়েছে। শাহরিয়ার হোটেলের একটি নিভৃত কোণে বসার জায়গা বেছে নিলেন। চারপাশটা বেশ শান্ত। শাহরিয়ার আয়রার মুখোমুখি বসলেন। কিছুক্ষণ নীরবতা পালনের পর শাহরিয়ার শান্ত কিন্তু গম্ভীর স্বরে বললেন, আয়রা, আমার হাতে খুব বেশি সময় নেই। আমি সরাসরি জানতে চাই আমাদের সুন্দর সংসারটা কেন এভাবে ছারখার হল? আর সবচেয়ে বড় কথা, 50 লক্ষ টাকা পাওয়ার পরও তুমি আজ পথে কেন? আয়রা মাথা নিচু করে বসেছিল, তার ঠোঁট কাঁপছিল। শাহরিয়ারের কথা শুনে সে ফুপিয়ে কেঁদে উঠল। কান্নার দমকে কথা বলতে পারছিল না। শাহরিয়ার এক গ্লাস জল এগিয়ে দিলেন। জল খেয়ে নিজেকে কিছুটা সামলে নিয়ে আয়রা শুরু করল তার দীর্ঘশ্বাসের কাহিনী। শাহরিয়ার, আমি জানি আজ তুমি আমার দিকে যে দৃষ্টিতে তাকিয়ে আছো তা আমার প্রাপ্য। কিন্তু বিশ্বাস করো, আমি কখনো তোমার অমঙ্গল চাইনি। আমি আসলে একটা সুপরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম। আয়রা থামল। তার চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল। সে বলতে লাগল, আমাদের যখন বিয়ে হয় আমার বড় ভাই সাজিদ আর মেজো আপার জামাই কামাল ভাই, ওরা দুজন তোমার সম্পদ দেখে অন্ধ হয়ে গিয়েছিল। বিয়ের দিনেই ওরা যখন তোমার বাড়ি থেকে ফিরছিল, গাড়িতে বসে ওরা ছক কষছিল কিভাবে তোমার থেকে টাকা হাতিয়ে নেওয়া যায়। আমি তখন সেসব জানতাম না। আমি ভেবেছিলাম ওরা আমার সুখ দেখে খুশি হয়েছে। শাহরিয়ার বিস্মিত হয়ে শুনছিলেন। তার হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। আয়রা বলতে থাকল, বিয়ে হওয়ার 2 বছর পর থেকেই ওরা আমাকে উস্কানি দিতে শুরু করে। কামাল ভাই আর সাজিদ ভাই আমাকে দিনরাত বোঝাত যে তুমি নাকি খুব কৃপণ, তুমি আমাকে স্বাধীনতা দাও না। ওরা বলতো, আয়রা, তুই শাহরিয়ারের থেকে ডিভোর্স নে, দেনমোহর আর খোরপোশ মিলিয়ে ও তোকে অনেক টাকা দেবে, সেই টাকা দিয়ে তুই স্বাধীনভাবে বাঁচবি, আমাদেরও সাহায্য করবি। আমি শুরুতে রাজি হইনি, কিন্তু ওরা আমাকে মানসিকভাবে এতটাই চাপে রেখেছিল যে একসময় আমি ওদের কথায় বিভ্রান্ত হয়ে পড়ি। শাহরিয়ার দীর্ঘশ্বাস ফেলে বললেন,
তার মানে তুমি ওদের কথায় ভুরে আমাদের ভালোবাসা বিসর্জন দিলে? আয়রা ডুকরে কেঁদে উঠে বলল, হ্যাঁ শাহরিয়ার, এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি লোভে পড়ে তোমার নামে মিথ্যা অভিযোগ এনে আদালতে দাঁড়িয়েছিলাম। তুমি কোনো প্রশ্ন না করেই আমাকে মুক্তি দিয়েছিলে এবং আমার দাবি করা সেই ৫০ লক্ষ টাকা দিয়ে দিয়েছিলে। আমি ভেবেছিলাম এই টাকা দিয়ে আমি আমার পরিবারের সাথে শান্তিতে থাকব, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। আয়রা চোখের জল মুছে বলতে লাগল, ডিভোর্স হওয়ার ঠিক ৭ দিনের মাথায় কামাল ভাই আর সাজিদ ভাই আমার উপর ঝাঁপিয়ে পড়ল। তারা বলল, এই টাকা তোর কাছে নিরাপদ নয়, আমরা এটা ব্যবসায় লাগাই, পরে তোকে ফেরত দেব। তারা এক প্রকার জোর করেই আমার থেকে সব টাকা কেড়ে নিল। সাজিদ ভাই তার ধুমধাম করে বিয়ের জন্য সেই টাকা খরচ করল, আর কামাল ভাই তার লোকসান হওয়া ব্যবসায় আমার টাকা ঢেলে দিল। ১ বছরের মাথায় সব টাকা শেষ হয়ে গেল। শাহরিয়ার নির্বাক হয়ে শুনছিলেন, তার চোখে এখন কেবল করুণা। আয়রা বলতে থাকল, যখন টাকা ফুরিয়ে গেল তখন আমার পরিবারের আসল রূপ বেরিয়ে এলো। সাজিদ ভাইয়ের বউ আমাকে সহ্য করতে পারত না। আমার বাবা মাও তাদের পক্ষ নিল। তারা বলল, তুই এখন ডিভোর্সি মেয়ে, বাড়ির জন্য বোঝা, তোর টাকাও নেই, সম্মানও নেই, তুই নিজের পথ দেখে নে। তারা আমাকে বাড়ি থেকে বের করে দিল শাহরিয়ার। আয়রা থামল, তার গলা ধরে এসেছে। আমি মানুষের বাড়িতে কাজ শুরু করলাম, ঝাড়ু দিয়েছি, থালা বাসন মেজেছি, কিন্তু যেখানেই কাজ করতে যেতাম লোকে আমাকে খারাপ চোখে দেখত। এক পর্যায়ে আমি অসুস্থ হয়ে পড়ি, কেউ আমার পাশে দাঁড়ায়নি। নিরুপায় হয়ে আমি স্টেশনে আশ্রয় নিই। সেখানে কয়েকটা ভিক্ষুক মহিলার সাথে দেখা হয়। তারা আমাকে তাদের সাথে জাহাজ কোম্পানি মোড়ে নিয়ে আসে। ক্ষুধা আর জীবন বাঁচানোর তাগিদে আমি এই কাজ করতে বাধ্য হই। আয়রা শাহরিয়ারের হাত ধরার চেষ্টা করে বলল, বিশ্বাস করো শাহরিয়ার, আমি আজও আমাদের বিয়ের সেই ছবিটা একটা প্লাস্টিকের ব্যাগে ভরে নিজের কাছে রেখেছি। ওটাই আমার জীবনের একমাত্র সম্বল। আমি জানি আমি পাপ করেছি, কিন্তু তোমাকে আমি কোনোদিন ভুলতে পারিনি। শাহরিয়ার অনুভব করলেন তার নিজের চোখের কোনো ভিজে উঠেছে। তিনি ভাবলেন, মানুষের লোভ কিভাবে একটি আস্ত জীবনকে ধ্বংস করে দিতে পারে। তিনি আয়রাকে জিজ্ঞেস করলেন, আমার আম্মা তোমাকে খুব মনে করতেন, তুমি জানো তিনি আজও তোমার জন্য দোয়া করেন। তুমি কেন একবারও আমাদের বাড়িতে যোগাযোগ করলে না? আয়রা কান্নায় ভেঙে পড়ে বলল, আমি কোন মুখে ওনাদের সামনে দাঁড়াতাম? আমি তো ওনাদের বিশ্বাসের মর্যাদা দিতে পারিনি। আমি ভেবেছিলাম আম্মা আমাকে কখনো ক্ষমা করবেন না। কথা বলতে বলতে হোটেলের বাইরে সন্ধে নেমে এসেছে। শাহরিয়ার বুঝতে পারলেন আয়রা ভুল করেছে ঠিকই, কিন্তু সে নিজেও তার পরিবারের ষড়যন্ত্রের বলি। শাহরিয়ার উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আয়রা, আজ রাতে তুমি এখানেই থাকো, কাল সকালে আমি আসব। এখন আমার যাওয়ার সময় হয়েছে। আয়রা করুণ চোখে তাকাল। তার মনে এখন শঙ্কা, শাহরিয়ার কি তাকে আবার ফেলে চলে যাবে, নাকি এই ক্ষমার কোনো নতুন অধ্যায় শুরু হবে? শাহরিয়ার হোটেল থেকে বেরিয়ে গাড়িতে বসলেন। রহমত মিয়া আয়নায় দেখল তার মালিকের মুখ আজ শান্ত কিন্তু বিষণ্ণ। পরদিন খুব ভোরে শাহরিয়ার হোটেলে এলেন। তার চোখ মুখে ছিল এক দৃঢ় প্রতিজ্ঞা। আয়রাকে দেখে তিনি শান্ত গলায় বললেন, আয়রা, আমি সারারাত ভেবেছি তোমার পরিবারের লোকেরা যা করেছে তা ক্ষমার অযোগ্য, কিন্তু তুমিও পরিস্থিতির শিকার ছিলে। আমি তোমাকে আরও একবার সুযোগ দিতে চাই, তবে তার আগে আমি দেখতে চাই তুমি ৪ বছর কোথায় ছিলে। আয়রা কিছুটা ইতস্তত করে শাহরিয়ারকে নিয়ে চলল তার বর্তমান আস্তানায়। শহরের এক প্রান্তে একটি ঘিঞ্জি বস্তি এলাকা। সেখানে ছোট একটি খুপড়ি ঘর ভাড়া নিয়ে থাকত আয়রা। ঘরে ঢুকেই শাহরিয়ার থমকে দাঁড়ালেন। ভাঙা একটা চৌকি, কয়েকটা মাটির হাঁড়ি পাতিল আর দেয়ালে ঝোলানো একটি পুরনো ক্যালেন্ডার। কিন্তু শাহরিয়ারের নজর কাড়ল বিছানার পাশে সযত্নে রাখা একটি ফ্রেম করা ছবি। সেই ছবিতে তিনি আর আয়রা, তাদের বিয়ের দিনের হাসি মাখা মুখ। ৪ বছর বিচ্ছেদ থাকার পরেও আয়রা এই ছবিটা বুকে আগলে রেখেছে। শাহরিয়ারের হৃদয়ের বরফ এক মুহূর্তেই গলে জল হয়ে গেল। তিনি আয়রার দিকে তাকিয়ে দেখলেন আয়রা ডুকরে কেঁদে উঠছে। আয়রা ধরা গলায় বলল, এই ছবিটাই আমার বেঁচে থাকার সম্বল ছিল শাহরিয়ার। যখন খুব কষ্ট হতো, যখন লোকে রাস্তায় গালি দিত, আমি এই ছবির দিকে তাকিয়ে ভাবতাম এক সময় আমার একটা ঘর ছিল, একজন আপন মানুষ ছিল। শাহরিয়ার আয়রার কাঁধে হাত রাখলেন। আয়রা, আজ থেকে তোমাকে আর এই অন্ধকার ঘরে ফিরতে হবে না। তবে একটা কথা, আমার আম্মা তোমাকে খুব ভালোবাসতেন। তিনি তোমাকে অনেক খুঁজেছেন। আমি তাকে ফোন করছি, তুমি কি তার সাথে কথা বলতে পারবে? আয়রা ভয়ে কুঁকড়ে গেল। আম্মা কি আমাকে ক্ষমা করবেন? আমি যে ওনার মুখ পুড়িয়েছি। শাহরিয়ার কোনো কথা না বলে তার মাকে ভিডিও কল দিলেন। ফোনের ওপাশে শাহরিয়ারের বৃদ্ধা মা। শাহরিয়ার ফোনটি আয়রার দিকে বাড়িয়ে দিলেন। আয়রা কাঁপা কাঁপা হাতে ফোনটি নিল। স্ক্রিনে আম্মার মুখটা দেখেই সে ফুপিয়ে কেঁদে উঠল। শাহরিয়ারের মা কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। তারপর বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, আয়রা, মা আমার, তুই কোথায় ছিলি রে? তোকে যে আমি কত খুঁজেছি। আমার বাড়ির লক্ষ্মী এভাবে পথে পথে ঘুরছে, এটা আমি ভাবতে পারি না। আয়রা কাঁদতে কাঁদতে বলল,
আম্মা, আমাকে মাফ করে দেন, আমি খুব বড় অপরাধ করেছি, লোভে পড়ে আমি সব শেষ করে দিয়েছি। আম্মা এক চিলটে হাসলেন, যে হাসিতে কেবল মায়াই ছিল। তিনি বললেন, ভুল তো মানুষেরই হয় মা, যে সকালে ভুল করে সন্ধে ঘরে ফিরে আসে তাকে ভুল বলা যায় না। শাহরিয়ার, ওকে আজই বাড়িতে নিয়ে আয়, আমি নিজে হাতে রান্নাবান্না করছি, আমার মেয়েটা খুব শুকিয়ে গেছে। মায়ের এই কথা শোনার পর শাহরিয়ারের মনে আর কোনো দ্বিধা রইল না। তিনি আয়রাকে নিয়ে তার সেই চকচকে মার্সিডিজে বসলেন। এবার আর ভিক্ষুক হিসেবে নয়, বরং সেই বাড়ির যোগ্য বউ হিসেবে আয়রা রওনা দিল শাহরিয়ারের বাড়ির দিকে। বাড়ি পৌঁছানোর পর শাহরিয়ারের মা সদর দরজায় দাঁড়িয়েছিলেন। আয়রা গাড়ি থেকে নামতেই তিনি তাকে জড়িয়ে ধরলেন। শাশুড়ি আর পুত্রবধূর কান্নায় যেন বাড়ির বাতাস ভারী হয়ে উঠল। আম্মা আয়রার কপালে চুমু খেয়ে বললেন, আজ থেকে তুই আবার এই বাড়ির মেয়ে, তোর সব পাপ ধুয়ে মুছে গেছে। তবে শাহরিয়ারের মনে একটা প্রশ্ন ছিল। তিনি আম্মাকে আড়ালে ডেকে বললেন, আম্মা, ও তো আমার ৫০ লাখ টাকা নিয়েছিল, সেই টাকাগুলো ওর ভাই আর দুলাভাই আত্মসাৎ করেছে, ওকে কি আবার বিশ্বাস করা উচিত হবে? আম্মা শান্তভাবে উত্তর দিলেন, শোন বাবা, সম্পর্কের মূল্য কখনো টাকায় হয় না। আয়রা তার ভুল বুঝতে পেরেছে, এটাই বড় কথা। আর মানুষের সম্মান তার পরিস্থিতি দিয়ে নয়, তার হৃদয় দিয়ে বিচার করতে হয়। ও যদি অপরাধী হতো তাহলে ৪ বছর ধরে তোর ছবি বুকে আগলে রেখে দিন কাটাত না। ও আসলে পরিস্থিতির শিকার ছিল। শাহরিয়ার আম্মার কথা শুনে ভ্রান্তি পেলেন। তিনি আয়রার জন্য আলাদা একটি রুমের ব্যবস্থা করে দিলেন। তবে হুট করেই তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুললেন না। তিনি চাইলেন আয়রা আগে মানসিকভাবে সুস্থ হোক। শাহরিয়ার তার ব্যবসায় আয়রাকে একটি ছোট দায়িত্ব দিলেন। আয়রা শিক্ষিত মেয়ে ছিল। সে খুব দ্রুত নিজের মেধা দিয়ে শাহরিয়ারের অফিসে নিজেকে প্রমাণ করতে শুরু করল। কয়েক মাস পর আয়রার আত্মবিশ্বাস যখন ফিরে এলো, শাহরিয়ার একদিন তাকে ডেকে বললেন, আয়রা, আমরা তো আইনগত আলাদা হয়ে গেছি, কিন্তু আমি চাই আমাদের সেই পুরনো দিনগুলো আবার ফিরে আসুক। তুমি কি আমাকে আবার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবে? আয়রা বিস্ময়ে শাহরিয়ারের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে আনন্দশ্রু ঝরছিল। সে শুধু মাথা নিচু করে সম্মতি জানাল। গল্পের শেষে আমরা দেখি শাহরিয়ার আর আয়রা আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। তবে এবার আর কোনো জাঁকজমক নেই, আছে কেবল বিশ্বাস আর ভালোবাসার এক অটুট বন্ধন। আয়রার সেই লোভী ভাই আর দুলাভাই যখন শুনল যে আয়রা আবার শাহরিয়ারের কাছে ফিরে গেছে, তারা আবার টাকা হাতানোর ফন্দি করতে এসেছিল। কিন্তু শাহরিয়ার তাদের শক্ত হাতে মোকাবিলা করলেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে তাদের তাড়িয়ে দিলেন। রংপুর শহরের জাহাজ কোম্পানি মোড় দিয়ে যখন শাহরিয়ারের মার্সিডিসটা যায়, তখন আয়রা জানালার পাশে বসে থাকে। তবে এবার তার হাতে ভিক্ষার থালা নেই, আছে শাহরিয়ারের হাত। সে এখন পথে থাকা অসহায় মহিলাদের জন্য একটি ট্রাস্ট গঠন করেছে, যেখানে শাহরিয়ারের উপার্জনের একটি অংশ ব্যয় হয়। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি চাও পরবর্তী গল্পের চরিত্রে তোমাদের নাম বসাতে, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কমেন্ট বক্সে তোমাদের নাম লিখে জানিয়ে দাও কে কে থাকতে চাও আগামী গল্পে। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিও, যেন পরবর্তী সব নতুন গল্প সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।